দেখো তাহলে আমাদের দ্বিপদী বিস্তৃতি দুইটা ক্লাস করানো হয়েছে। প্রথমে যে ক্লাসটা সেটা হচ্ছে 10.1 কভার দেওয়া হয়েছে, আর দ্বিতীয় ক্লাসে 10.2 কভার দেওয়া হয়েছে। এখন 10.2 যে আমি দেখাইছি সেখানে হচ্ছে একদম লাস্টের দিকে দেখবা যে যে কোনো তোমার পদ যদি আমাদের বের করতে হয়, ধরো আমাদের একটা দ্বিপদী বিস্তৃতি যদি আমরা পুরোটা করি, ধরো যদি পাওয়ার যদি থাকে 10, দ্বিপদীর পাওয়ার যদি 10 থাকে, তাহলে বিস্তৃতি করলে পদ পাওয়া যাবে কয়টা? 11টা। ঠিক না? কারণ আমাদের পাওয়ার যত হয় পদ 11টা। তার চেয়ে এক বেশি হয়, তো তো জানো, এটা তো আমি প্রথম দিনই বলছিলাম যে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে পাওয়ার যদি n হয় তাহলে কত সংখ্যা হবে? n+1। এখন যদি পাওয়ার 10 হয় তাহলে আমাদের মোটমাট পদ হবে হচ্ছে 11টা। কারণ তোমার যদি বলা হয় যে 11টা পদের মধ্যে 9 নাম্বার পদ কত, বা 9 নাম্বার পদটা আসলে কি, তাহলে তোমার কি করতে হবে? সিরিয়ালি 1 2 3 4 করে একদম 9 নাম্বারে গেলে তুমি হচ্ছে 9 নাম্বার পদটা পাবা। বিস্তৃতি করতে করতে গেলে তুমি পাবা, ঠিক আছে? কিন্তু তুমি যদি বিস্তৃতি হ্যাঁ, না হ্যাঁ। করেই সরাসরি 9 নাম্বার পদটা বের করতে চাও, তাহলে তুমি কি করতে পারো, মানে তুমি যে কোনো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে মানে পাওয়ার যতই থাকুক না কেন, তুমি সেই বিস্তৃতিটার যে কোনো পদ তুমি হচ্ছে বের করতে পারবে একটা সাধারণ সূত্রের মাধ্যমে, ঠিক আছে? এবং ওই সাধারণ সূত্রটা হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের সূত্র। সাধারণ পদ নির্ণয় মানে হচ্ছে কি, যে কোনো পদ, র্যান্ডম যে কোনো পদ্ধতি বের করতে পারবা পুরা বিস্তৃতি না করেই। বুঝা গেছে? উদ্দেশ্যটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি ধরো আমাদের এরকম হয় যে আমাদের দ্বিপদীটা যদি এরকম ধরো, তোমার বৈজ্ঞানিক কি ছিল, মানে নর্মালি তো যে কোনো কিছুতে মানে প্রকাশ করা যায় a+b বা a+x, যে কোনো কিছুতে প্রকাশ করা যায়, বা তোমার বইয়ে কি ছিল জানি, n.1 ছিল হচ্ছে 1+y দিয়ে প্রকাশ করছে, আর 10.2 তে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, যে কোনো কিছুতে প্রকাশ করা যায়, বাট তোমাদের বই যেটা আছে ওটা দিয়ে আমি দেখাই দিলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, x+y দিয়ে দেখাইছে বই, ঠিক না? বই হচ্ছে হ্যাঁ। x+y আকারে দ্বিপদীটাকে প্রকাশ করা হয়েছে। তো সেটাই চলে, আমি সেখানে চলে এসেছি। দেখো আমাদের দ্বিপদী যদি হয় x+y হোল টু দি পাওয়ার n, এটা মানে কি এখানে x এর জায়গায় আসলে যে কোনো পদই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, y এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। আর পাওয়ার হুম। হচ্ছে n, এবং এই পাওয়ারটা হচ্ছে আমরা কি নিব? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা নিব, ঠিক আছে? 0 1 2 3 হ্যাঁ, এগুলো নিব। নেগেটিভ নেওয়া যাবে না, আর ভগ্নাংশ নেওয়া যাবে না, ঠিক আছে? এবার দেখো সহজ কথা, এই যে এখানে আমরা এটাকে x+y হোল টু দি পাওয়ার n ফরম্যাটে লিখলেও আমাদের এখানে x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, y এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। আমাদের আমাদের কাছে যে ফর্মুলাটা থাকবে বা যে বিসিডি করার নিয়ম থাকবে সেটা হুবহু সেম থাকবে। জাস্ট যে যে জায়গায় x আছে আমাদের ফর্মুলায়, সেই জায়গায় এই x এর জায়গায় যা থাকবে তাকে বসাই দিবি, আর y এর জায়গায় যা থাকবে তা বসাই দিবি, ঠিক আছে? এগুলো তুমি আগের থেকে জানো, এগুলো তো আগের ক্লাসগুলোতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে এটা র্যান্ডম যে কোনো একটা পদ। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, প্রথম যে পদটা থাকে সেটার ক্ষেত্রে কি হয়? NC 0 হয়, ঠিক আছে? আর x⁴ 0 হয়, আর y⁴ হয় 1। এবং তারপর পরের যে পদটা সেটা কি হয়? NC 1 ইন্টু x⁴ 1 ইন্টু ইন্টু হচ্ছে y⁴, সরি এখানে 1 লিখছি কেন, এটা হবে y⁴n, 0। n হবে, ঠিক ও আছে? আর n। x⁴ 1 হবে, y এর পাওয়ার হবে n-1। তারপরে তৃতীয় পদটা হবে হ্যাঁ, NC 2 x⁴ 2 y⁴n-2। এভাবে কিন্তু আমরা যে কোনো পদ আস্তে আস্তে এভাবে পাবো। NC 3 x³ ইন্টু y⁴n-3, এভাবে কিন্তু আমরা আগাইতে থাকতে পারি, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, ঠিক না? প্রথম পদে আর NC 0 NC 1 এগুলো করতে আসছে, ও তো জানো আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, ঠিক না? এগুলো কিভাবে আসলো, হ্যাঁ। এগুলো সবগুলো কেমনি কি আসলো, সি কি, সবগুলো এগুলো বলা হয়েছে আগের ক্লাসগুলো। এবার দেখো এখন আমরা সিকোয়েন্সটা কি পাই? সিকোয়েন্সটা পাই দেখো, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম আস্তে আস্তে আগাবে, ঠিক আছে? এখন তো প্রথম পদের ক্ষেত্রে এই NC, আমরা কি জানি যে এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি কিরকম? NCR, মানে নিচের সংখ্যাটাকে আমরা আর কি দিয়ে প্রকাশ করছি? আর দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এবার দেখো তো এখানে আর এর মান কত? প্রথম পদে আর এর মান 0, দ্বিতীয় পদে আছে 0। আর এর মান 1, 1। তৃতীয় পদে আর এর মান কত? 2, ঠিক আছে? 2। এবার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে এটা কত নাম্বার পদ, মানে কত নাম্বার পদ সেটা আমরা
কিভাবে প্রকাশ করতে পারি? দেখো তো, যততম পদ আর এর মান তার চেয়ে এক কম, তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে আর এর চেয়ে এক বেশি তম পদ হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা পদ, ঠিক না? বুঝতে পারছো? মানে র্যান্ডমলি এখানে প্রত্যেকটা তো অবশ্যই আমাদের কি আর এর মান, ঠিক না? মানে আর এর মানের হ্যাঁ মাধ্যমে হচ্ছে আমরা কততম পদ সেটাকে ডিফাইন করতেছি, বুঝছো? এবং তুমি এটা অবশ্যই তো এটা শিওর নাকি যে এরকম চারটা পদে যে অ্যানালাইসিস এখান থেকে বুঝতে, যেমন চারটা কেন, পাঁচটা ছটা যতগুলোই দেখো না কেন, সিকোয়েন্স কিন্তু একরকমই হচ্ছে। মানে এখানে একই সিকোয়েন্স যে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আর এর মান যা, তার পদের যেই নাম্বারটা মানে কততম পদ সেটা হচ্ছে আর এর চেয়ে এক বেশি, ঠিক না? হ্যাঁ এটা তো শিওর। এই জন্য আমরা হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি এই সাধারণ পদটাকে আর প্লাস অন্তম পদ ধরে নিচ্ছি, বুঝতে পারছো? আমরা চাইলে কিন্তু অন্য একটা কিছু ধরে নিতে পারতাম, যে এম তম পদ বা যেগুলো ধরতে পারতাম, বাট দরকার কি, আমরা অলরেডি যেটা জানি সেটার মাধ্যমে আমরা এটাকে এক্সপ্রেস করে ফেলছি, ঠিক আছে? তো সবারই মানে এটা যখন সবাই হচ্ছে প্রথম প্রথম করে তখন সবারই কিন্তু প্যাচ লাগে যে কততম পদ আর আর এর মান কত, বুঝতে পারছো? যততম পদ হবে, ধরো যদি হয় তোমার, ধরো এম, আমাদের ধরো আমরা যদি বলি এম তম পদ, এম তম পদ হইলে আমাদের আর এর মানটা কত হবে? এই যততম পদ তার থেকে এক কম, ঠিক না? এক কম, হ্যাঁ হ্যাঁ, এম অথবা মাইনাস এম ওয়ান। এর মান হচ্ছে আর প্লাস ওয়ান। সহজ কথা, আর এর সাথে এক যোগ করলে আমরা ওই তম কততম পদ পদ। সেটা পাবো, অথবা কততম পদ ওই সংখ্যাটার থেকে এক বিয়োগ করলে আমরা আর এর মান পাবো, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে আর কি জিনিস? আচ্ছা, তাহলে আর প্লাস ওয়ানতম পদের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পদের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি খেয়াল করো, প্রত্যেকটা পদে কিন্তু এনসি, সবার ক্ষেত্রে কিন্তু এন আছে, সবার ক্ষেত্রে কি আছে? এন। আর সি এন। এর নিচে কি আছে? আর আছে, ঠিক না? তাহলে প্রত্যেকটা পদেরই যে সহগটা, সেই সহগটা কি হয় বলতো? এনসি আর। এখানে যে কোএফিসিয়েন্টটা ওটা তো কি হচ্ছে? এন সি আর। এই নিয়ে তো আর কোনো সন্দেহ নাই। মানে আর প্লাস ওয়ানতম পদের ক্ষেত্রে এনসিআর তো প্রথমে থাকবেই, ঠিক না? আর প্লাস ওয়ানতম পদ, র্যান্ডম যে কোনো একটা আর প্লাস ওয়ানতম পদের প্রথমে এনসিআর থাকতেছে, ঠিক না? দেখছো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু থাকতেছে। এবার একটা জিনিস খেয়াল করো, আর এর মান যত, এক্স এর পাওয়ার কিন্তু হুবহু সেম। এক্স আর এর মান ওয়ান, এক্স এর মান ওয়ান, আর এর মান টু, এক্স এর মান টু, প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই কিন্তু হবে। এই নিয়ে কোনো সন্দেহ আছে? না না। তাহলে আমাদের এক্স এর পাওয়ারটা, প্রথম যে পদটা থাকবে তার পাওয়ারটা হচ্ছে হুবহু আর এর মান যত তার সমান। তাহলে এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? এবার দেখো ওয়াই এর পাওয়ারটা কিরকম হচ্ছে, এই যে ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে আমরা কিন্তু এন মাইনাস জিরো আকারে লিখতে পারি, ঠিক না? মানে শূন্য হ্যাঁ বিয়োগ করলে তো একই থাকতেছে। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে ওয়াই এর পাওয়ারটা কিন্তু এন মাইনাস আর হচ্ছে, দেখো আর এর মান ওয়ান তাহলে এন মাইনাস আর, আর এর মান টু তাহলে এন মাইনাস টু, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আমাদের ক্লিয়ার। এক্স টু দি পাওয়ার আর এর সাথে তোমার গুণ হচ্ছে কি এন মাইনাস আর। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু যে কোনো পদই আমার এখানে ফলো করতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না না। যেহেতু আমাদের যে কোনো পদে এই শর্তটা ফিল আপ করতেছে, তাহলে যে কোনো পদকে কি আমরা এইভাবে প্রকাশ করতে পারি? হ্যাঁ এবং এই জন্য এটাকে বলে সাধারণ পদ নির্ণয়ের সূত্র, বা আমরা যে কোনো পদই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে পারবো। ধরো তোমাকে যদি বলে যে অষ্টম পদ বের করো, তখন তোমার আর এর মান হয়ে যাবে সেভেন। তুমি জাস্ট এখানে সেভেন বসাই দিবে আর এর জায়গায়, এন এর মান তো জানা থাকবে, পাওয়ার কত দেওয়া থাকবে, ঠিক না? হুম। আচ্ছা, এটা কি তুমি বুঝছি। উঠাইছো খাতায়? তাই না। উঠাই ফেলো তাড়াতাড়ি। তাই অথবা আরেকটা কাজ করা যায়, আমি হচ্ছে লাস্টে তোমাকে ছবি দিতে পারবো তোমার যেটা। স্ক্রিনশট নিয়ে নেন, আনালে তুমি পাঠাই। একটা কাজ করো, তুমি স্ক্রিনশট নিয়ে রাখো ফোনে নাকি? আচ্ছা আমি, হ্যাঁ আচ্ছা দাও দাও, তাহলে আমি সেভ করে রাখতে সমস্যা নেই। সেভ করে দিলাম, তুমি কিন্তু ক্লাস শেষে এটা কিন্তু জমায় রাখো না আবার, ঠিক আছে? সঙ্গে সঙ্গে উঠে ফেলবা। আচ্ছা। আচ্ছা, তাহলে গেল সাধারণ পদের ফর্মুলা, ঠিক আছে? এবার আসো, একটা জিনিস আমি ওই দিন শিখাইতে ভুলে গেছিলাম, একটা জিনিসই বাকি ছিল। এটা তো আমি আগের দিন বলছিলাম এই জিনিসটা, আবার মনে হয় আমি ফার্স্ট বুঝাইছি দেখে তো বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য আজকে একটু অনেক আস্তে আস্তে বুঝাই দিলাম। এবার হচ্ছে আমাদের একটা জিনিস বাদ গেছিল আগের দিন, যেটা বইয়ের মধ্যে নাই, ঠিক আছে, বাট পরীক্ষা আসে, সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়।
ঠিক আছে, এটা শিখা আমাদের বাকি ছিল। মধ্যপদ নির্ণয়। দেখো মধ্যপদ জিনিসটা কি, যেমন ধরো তোমার এই যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো এই পদটার ক্ষেত্রে মাঝখানের পদ কোনটা, মধ্যপদ মানে মাঝখানের পদ কয়টা আছে এখানে, মাঝখানের পদটা একটাই, সেটা হচ্ছে 2ab, ঠিক না? একটাই। আবার ধরো যদি তোমার a প্লাস বি হোল কিউব হয়, ওটাকে আমরা কি শিখছিলাম, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab ঠিক আছে স্কয়ার প্লাস বি কিউব। এখন এখানে আগেরটা পদ সংখ্যা ছিল বিজোড়, তাই আমরা মধ্যপদ একটা পাইছি, কিন্তু এখন কিন্তু আমাদের পদ সংখ্যা জোড়। তুমি কিন্তু এইটাকে যদি বলো মধ্যপদ, তাহলে এটা কি দোষ করছে, বুঝতে পারছো? হুম দুইটাই কিন্তু আসলে মধ্যপদ হওয়ার প্রার্থী। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যখন পদ সংখ্যা জোড় হয় তখন মাঝখানের দুইটাকেই কি বলা হয়, মধ্যপদ বলা হয়। তুমি যে কোনো একটাকে বললেই শুধু হবে না, এখানে মাঝখানে দুইটি হবে কি, মধ্যপদ। সহজ কথা, মধ্যপদের দুই পাশে সমান সমান পদ থাকা লাগবে। কি বলছি, মধ্যপদের দুই পাশে সমান সমান পদ। দুই পাশে সমান সমান হবে। হ্যাঁ, আমাদের এমন ভাবেই মধ্যপদ নেওয়া লাগবে, একটা অথবা দুইটা, যাতে দুই পাশে সমান সমান পদ থাকে, ঠিক আছে? এখন ধরো তোমার যদি এর যেমন যদি 7 হয়, তাহলে পদ থাকবে কয়টা, 8টা থাকবে। ধরো এই যে এরকম আচ্ছা। এরকম 8টা পদ আছে। দেখো আমরা যদি বলি 1 2 3 4 নাম্বার পদ আর 5 নাম্বার পদ, এই পদ হবে কি আমাদের মধ্যপদ, ঠিক না? কারণ যেহেতু আমাদের পাওয়ারটা 7, পাওয়ারটা বিজোড়, তার মানে পদ সংখ্যা কি, জোড়, ঠিক আছে? আর ঝামেলাটা আমাদের পদ সংখ্যা যদি বিজোড় হইতো, তাহলে ধরো আমাদের পাওয়ার হচ্ছে 6, ধরো আমাদের পাওয়ার হচ্ছে 6, তাহলে আমাদের 7 লিখছি ওগুলো, ধরো আমাদের পাওয়ারটা হচ্ছে 6, তাহলে 6 হলে আমাদের মোট মোট পদ কয়টা হবে, 7টা হবে না? 1 2 3 4 5 6 7, 7টা যদি পদ হয়, তাহলে দেখো আমি যদি মাঝখানে একদম 4 নাম্বার যে পদটা আছে ওটাই কিন্তু কি বলা যায়, মধ্যপদ বলা যায়। এখানে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটার ক্ষেত্রে পদ সংখ্যা বিজোড়, তাই আমাদের মধ্যপদ কয়টা, একটা। ঠিক আছে, একটা। তার মানে আমাদের এই 4 নাম্বার পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা কিন্তু এখানে একটা ফর্মুলা হিসেবে বলতে পারি যে যদি আমাদের, যেহেতু বইয়ে হচ্ছে এক্স প্লাস ওয়াই আকারে প্রকাশ করা আছে, ঠিক না, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই দ্বিপদীটাকে যদি আমরা বিস্তৃতি করি, ঠিক আছে, তাহলে ওই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে মধ্যপদ কি হবে সেটা ডিপেন্ড করবে এই এন এর মানের উপর, ঠিক আছে? যদি আমাদের এন এর মানটা জোড় হয়, এন এর মান যদি কি হয়, জোড়, জোর হয়। অবশ্যই পদ সংখ্যা তার চেয়ে এক বেশি, তার মানে সেটা বিজোড় হবে, তার মানে পদ সংখ্যা হবে হচ্ছে বিজোড়। আর বিজোড়। যদি পদ সংখ্যা বিজোড় হয়, তাহলে মধ্যপদ কয়টা থাকবে, মধ্যপদ থাকবে হচ্ছে একটা, একটা থাকবে, ঠিক আছে? যদি এন এর মান কি হয়, বিজোড়, তখন আমাদের যে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা হবে হচ্ছে জোড়, ঠিক আছে? পদ সংখ্যা হবে জোড়, তার মানে আমাদের জোড় সংখ্যা যদি পদ সংখ্যা হয়, তাহলে আমরা একটা না, এখানে কয়টা পাবো, মধ্যপদ দুইটা, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার আসো, আমি তো বুঝলাম যে কয়টা হবে, কিন্তু কয় নাম্বারটা হবে সেটা আমাদের বের করার সিস্টেমটা কি, মানে কয় নাম্বার পদটা আমাদের মধ্যভূত হবে সেটা বের করার একটা সিস্টেম আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে কি আসছিল, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আসলে আমাদের এরকম এক্সাম্পল দরকার নাই, ধরো আমাদের ধরো যেমন হচ্ছে 3, তাহলে আমাদের পদ হবে কয়টা, 4টা পদ হবে না, বলতো? তো এই হ্যাঁ। যে 1 2 3, মানে আমাদের পদ যাইতে হবে, আমাদের হচ্ছে কয় নাম্বার পদ সেটা তো ম্যাটার করতেছে, ঠিক না? তাহলে আমরা ওই হ্যাঁ। আমাদের পদগুলোকে এরকম একটা লাঠি দিয়ে বা একটা দাগ দিয়ে আমরা এক্সপ্রেস করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের এন এর মান যদি 4 হয়, 4 হইলে পদ হবে কয়টা, 1 2 3 4 5টা, পাঁচটা। ঠিক আছে? এর মান যদি 5 হয়, তাহলে পদ হবে কয়টা, 1 2 3 4 5 6টা। এবার একটু খেয়াল করো, যখন এন এর মান 3, তখন আমাদের মধ্যপদ কোনটা কোনটা, 2 নাম্বার পদ আর হচ্ছে 3 নাম্বার পদ, ঠিক আছে? 2 আর হচ্ছে 3, হ্যাঁ, একটা 2 কল আসছে।
আচ্ছা ধরো ওকে, তাহলে যখন n এর মান 3 তখন 3 নাম্বার পদ আর হচ্ছে 4 নাম্বার পদ কি ছিল বলতো? মধ্যপদ। যখন n এর মান 4 তখন দেখো এই যে মাঝখানের 3 নাম্বার পদটা হচ্ছে কি মধ্যপদ। n এর মান 5 তখন 3 নাম্বার আর 4 নাম্বারটা কি মধ্যপদ। মানে আমরা হচ্ছে একটা সিকোয়েন্স বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো, হ্যাঁ যখন এর মান 6, নারটা দেখলে আরো তোমাদের সুবিধা হবে, 1 2 3 4 5 6 7টা পদ হবে। তখন আমাদের যে মধ্যপদ সেটা হবে কোনটা? এই ঠিক মাঝখানেরটা। মানে কয় নাম্বার? দেখো 1 2 3 4 নাম্বার, হ্যাঁ 4। এবার একটা জিনিস খেয়াল করো, অবশ্যই জোরের ক্ষেত্রে এক সিস্টেম হবে, বিজোড়ের ক্ষেত্রে আর সিস্টেম হবে। কারণ জোরের ক্ষেত্রে হচ্ছে আমাদের আহ পদ সংখ্যা বিজোড় এবং একটা হয় মধ্যপদ। So, আমরা আগে জোড়েরটা হিসাব করি। দেখো n এর মান 4, এটা কি? অবশ্যই n এর মান হচ্ছে জোড় সংখ্যা। n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে দেখো তো কি হচ্ছে, 4 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি এবং তার সাথে আমি যদি 1 যোগ করি সেটা কত হয়? 3 হয়, ঠিক না? 3। 3 হয়। হ্যাঁ আবার দেখো 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 4। দেখো তো আমাদের এখানে এটা কিন্তু একটা সিকোয়েন্স মিলছে যে আমরা যদি n এর মানকে 2 দিয়ে ভাগ করি এবং 1 দিয়ে যোগ করি তাহলে ওই তমপদটি হবে মধ্যপদ। বুঝতে পারছো? কার ক্ষেত্রে? যখন n এর মান জোড়। বুঝা জোর। গেছে কি বলছি? এই দেখো n এর মান যখন 4 তখন আমাদের 3 নম্বর পদটাই, দেখো 3 নম্বর পদটা হচ্ছে কি মধ্যপদ। দেখো n এর মান যখন 6 তখন এই 6 বসায় আমাদের কত আসছে? 4, এবং এই 4th পদটাই হচ্ছে 4 কি আমাদের মধ্যপদ। বুঝছো? মধ্যে। এবং কিন্তু বুঝছোই যে ওই যে এই n কিন্তু আবার সেই n না, পাওয়ার না। এটা হচ্ছে তোমার n এর মান হচ্ছে কততম পদ, ঠিক আছে? আর এখানে n এর মান যত হবে আর এর মান তার চেয়ে কি এক কম হবে। বুঝা কম গেছে? হবে। ক্লিয়ার? এটা একটু তোমাকে একটু খেয়াল রাখতে হবে, কিছু করার নেই। আমার সহজ কথা, n যদি জোড় হয়, এই যে n যদি জোড় হয় তাহলে আমাদের মধ্যপদ হবে কোন নাম্বার পদটা? একটা মধ্যপদ হবে এবং ওটা হবে n+2 প্লাস, সরি n/2 প্লাস অন্তম পদ। ঠিক আছে? বুঝা গেছে? এখন বুঝছি। তো তোমাকে তোমাকে একটা মানে বলে দিছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 9, সরি যেহেতু বিজোড় সংখ্যা, দ্যাট ইজ 10। তাহলে n এর মানটা এখানে কি জোড়, তাহলে অবশ্যই আমাদের পদ সংখ্যা হচ্ছে বিজোড়। তার মানে অবশ্যই n এর মান জোড় হইলে মধ্যপদ কটা থাকবে? একটা। এবং একটা এটা কত? এবং এটা কত হবে? 10/2 প্লাস 1, তার মানে প্লাস 1। ছয়তম পদটা বা ষষ্ঠ পদ, ঠিক আছে? 6 নম্বর পদ। তার মানে n এর মান, আর এর মান কত হবে? 5 হবে। তো ওই যে আমাদের 5। সাধারণ পদের যে সূত্রটা, সাধারণ পদের সূত্রটা, এখন আমরা আর এর জায়গায় কি বসাবো? 5 বসাবো, আর এন এর জায়গায় কি বসাবো? 10, কারণ আমাদের পাওয়ার হচ্ছে এখানে 10। 10c5 ইন্টু এ টু দি পাওয়ার, যেহেতু আর এর মান যা, এর পাওয়ারটা বি এর পাওয়ার হবে n-r। ওইটাই হয়ে যাবে আমাদের কি মধ্যপদ। বুঝা গেছে? তার মানে মধ্যপদ বের করার জন্য তোমাদের কিন্তু ওই সাধারণ পদের সূত্রটাও লাগবে। প্রথমে হচ্ছে কয়তম মানে কোন পদ সেটা তুমি এভাবে বের করলা, তারপরে কতম পদ থেকে তুমি হচ্ছে সাধারণ পদের সূত্রের মাধ্যমে সরাসরি মধ্যপদ বের করে ফেলো। তোমার হচ্ছে পুরো বিস্তৃতি করা লাগবে না। বুঝতে পারছো? কারণ যদি তোমার হ্যাঁ পাওয়ারটা যদি অনেক বেশি হয় দেখা যাবে অনেক পদ হবে, এতগুলো পদ বিস্তৃতি করে তারপর হাত দিয়ে গুণ ভাজে কোনটা আমাদের কোথায় আছে, মাঝখানে আছে, তারপরে তুমি বললা যেটা মধ্যপদ, এটা কেমন না? তো তুমি তো সরাসরি যদি n এর মান যোগ হয় তাহলে এভাবে n/2 প্লাস অন্তম পদটাকে কি বলবা? মধ্যপদ বলবা, এবং ওই পদটা তুমি সাধারণ পদের যে সূত্র আছে সেটা দিয়ে বের করবা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বুঝছি। তাহলে এবার দেখো, তাহলে আমাদের বিজোড় গুলোর ক্ষেত্রে কি হচ্ছিল? n এর মান যখন 3 তখন 1 2 3 4টা পদ ছিল। এই যে এখানে আমাদের মাঝখানের যে সেকেন্ড আর থার্ড সেটাই ছিল আমাদের মধ্যপদ। তারপরে n এর মান যখন আমাদের 5 ছিল তখন 1 2 3 4 5 6টা পদ। তো তৃতীয় আর কি ছিল? চতুর্থ ছিল হচ্ছে চতুর্থ। আমাদের মধ্যপদ। তাহলে এবার দেখো সেটা আমরা কিভাবে পাইতে পারি। দেখো n এর মানকে হচ্ছে তুমি n এর মান তার সাথে 1 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে? হুম। তারপর একটা কাজ করবা, দেখো তার মানে এই যে আমাদের এই
5 এর ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা যদি 5 এর সাথে 1 যোগ করি, যোগ দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 হয়, ঠিক না? 3। হ্যাঁ 3 হয়। আর ওখান দিয়ে হচ্ছে আমি 4 কিভাবে পাবো বলতো? 4 পাবো মানে দেখো তো, এই যে আমরা এই পদটা যে পাইলাম, দেখো তো 3 যোগ 1, 3 যোগ 1 ভাগ 2 কত হয়? 2 না? তাহলে আমরা হচ্ছে এই যে প্রথম যেটা সেটা পাওয়া যাচ্ছি। তো প্রথমটা যদি পাওয়া যায়, তার ঠিক পরের পদটাই কি বলতো? আরেকটা মধ্যপদ, ঠিক না? তার মানে একটা মানে আমাদের যেহেতু এন এর মানে এখানে বিজোড়, এন এর মানে এখানে কি বলতো? বিজোড়। বিজোড়। বিজোড় হওয়ার কারণে আমাদের পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা হবে জোড়। আর যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে আমাদের যে মধ্যপদ সেটা কয়টা হবে? মধ্যপদ হবে হচ্ছে 2টা। 2টা। তাহলে একটা পদ কিন্তু আমরা পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি? n+1/2 করলেই ওই একটা পদ আমাদের বের হয়ে যায়। n+1/2 তম পদ হবে একটা, আর একটা পদ হবে n+1/2 তম পদের সাথে 1 যোগ করলে। বুঝতে পারছো? মানে এই দুইটা পদ হবে আমাদের কি মধ্যপদ। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি, ক্লিয়ার। এইভাবে হচ্ছে আমরা কয় নাম্বার পদটা মধ্যপদ সেটা বের করতে পারবো। তারপরে যত নাম্বার পদ আর এর মান তার চেয়ে 1 কম, ওই আর এর মানটা বসায় আমরা সাধারণ পদের সূত্রের মাধ্যমে সরাসরি বিস্তৃতি না করে মধ্যপদ বের করে ফেলতে পারবো। আর মধ্যপদ ছাড়া যদি তোমার যে কোনো সাধারণ পদ নিয়ে কোনো অঙ্ক টঙ্ক আসে, যে এততম পদের সহগ এত, এগুলো নিয়ে কাজ কাজ করতে হয়, তখন তুমি সরাসরি মানে বিস্তৃতি করা লাগবে না, সরাসরি সাধারণ পদ শুরুতেই তুমি ওই যতম পদ নিয়ে কাজ সেটা তুমি বের করতে পারবে। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তবে এখন তোমার যে ম্যাথের সমস্যা সেটা আমরা সরাসরি উম, মানে সেখানে চলে যাই সরাসরি। আচ্ছা, তোমার মনে হয় এমসিকিউ তে সমস্যা আছে, ঠিক না? হ্যাঁ এমসিকিউ টা এমসিকিউ আগে আছে নিয়ে 2 ফেলো। আর 5। কত নম্বর? 2 আর 5। 2 আর 5, ওটা আগে দেখি। হ্যাঁ, এই যে এই আরটা বেসিক কিন্তু তোমাকে একটা লাস্ট বেসিক সেটা হচ্ছে বলা হয়নি। এটা আমারই কঠিন না, বাট ওইটার জন্য হচ্ছে এই 2 নম্বর এমসিকিউটা পারো না, এবং অনুশীলনীর মধ্যে এই বেসিকটা লাগায় ম্যাথ করতে হয়। সেটা কি? আমরা আরতম পদ তো মানে আরতম পদ না, r+1তম পদ বা যে কোনো সংখ্যক পদ আমরা বের করতে শিখছি, মধ্যপদ বের করা শিখছি। এবার তোমাকে যদি বলে যে কোন পদটি এক্স বর্জিত, কোন পদটি এক্স বর্জিত বা ওয়াই বর্জিত, এটা আসলে কি বোঝায়? আমাদের দ্বিপদীটা কি ছিল? এরকম x+y² এরকম ছিল। এখন এটার প্রত্যেকটা পদে কিন্তু এক্স থাকবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? যেমন দেখো, তোমার একদম শেষ যে পদটা আছে, শেষ পদে কিন্তু তোমার শুধুমাত্র কি থাকে? y⁴n থাকে, ঠিক আছে? কোন থাকে? তার মানে লাস্ট পদে কিন্তু এক্স নাই। তার মানে যেই পদে এক্স নাই সেই পদটারে কি বলে? এক্স এক্স বর্জিত বর্জিত। বলে, ঠিক আছে? এক্স বর্জিত বলে। তার মানে এখন ধরা যদি এরকম এক্সাম্পল হয় যে 2x+1/x⁵ এরকম একটা যদি হয়, তখন দেখা যাবে যে মাঝখানে কোন একটা পদে গিয়ে তোমার ওই এইখানে অবশ্যই ধরো তোমার 2x এর একটা পাওয়ার থাকবে, 1/x এর একটা পাওয়ার থাকবে, আর এখানে ধরো NCR থাকবে। তো তোমার দেখা যাবে ওই এক্স এর পাওয়ার আর এখানে এক্স এর পাওয়ার সেম হইলে কি হবে? এক্সেস কাটাকাটি চলে যাবে, তবে তোমার কোনো এক্স থাকবে না। বুঝতে পারছো? ওই পদটাই হবে কি হ্যাঁ আমাদের এক্স বর্জিত পদ, ঠিক আছে? এখন এই এই জিনিসটা করার সিস্টেমটা কি? মানে আমরা কিভাবে মানে আমাদের এক্স বর্জিত পদটা বের করতে পারবো, এটা হচ্ছে এই এমসিকিউ থেকে আমরা প্রথমে জানতে পারবো। এটা একটা এক্সাম্পল। দেখো আমাদের এক্সাম্পল কি বলছে? আমাদের দ্বিপদীটা কি বলে দিছে? 1+1/x⁴n, এটা হচ্ছে আমাদের দ্বিপদী। আর বলছে যে এই দ্বিপদীর ক্ষেত্রে r+1 তম পদটা হচ্ছে কি এক্স বর্জিত। তাহলে বলো তো r+1 তম পদ আমরা কি শিখছি? তো সরাসরি আমরা বলতে পারি যে r+1 তম পদ হচ্ছে NCR ইন্টু এক্স টু দি পাওয়ার কি হয়? আর ইন্টু 1/x আর টু দি পাওয়ার n-r, এটাই তো হয়। আলটিমেটলি কি থাকতেছে? এনসি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর ইন্টু 1 এর উপরে কত পাওয়ার হবে? n-r। নিচের যে এক্স ওটার উপরে পাওয়ার কত হবে? n-r। যদি হোল টু দি পাওয়ার আর ছিল, মানে হোল টু দি পাওয়ার n-r ছিল,
বুঝছো? তাহলে হ্যাঁ পাওয়ারটা 1 এর কাছে দিয়ে দিছি, x এর কাছে দিয়ে দিছি। এবার দেখো তাহলে কি থাকতেছে, এই যে দেখো এই যে এখানে x এর পাওয়ার r, এখানে x এর পাওয়ার হচ্ছে n - r, যদি ভাগ থাকে একই বেজ না বলো তো? আমাদের এখানে x বেজটা কিন্তু দুই জায়গায় x বা সেম, আমরা যদি x টাকে উপরে নিয়ে আসি তাহলে কি হবে, x এর পাওয়ারটা বিয়োগ যাবে, উপরের যে x এর পাওয়ার সেটা থেকে নিচের যে হর তার x এর পাওয়ার বিয়োগ যাবে, ঠিক না? তুমি হ্যাঁ জানোই 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটার অ্যান্সার কত, 1। তাহলে ওয়ান NCR ইনটু x টু দি পাওয়ার কি থাকতেছে দেখো, r মাইনাস n, প্লাস আর মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে আলটিমেটলি কি থাকতেছে দেখো, NCR ইনটু x টু দি পাওয়ার r প্লাস আর কত হয়, 2r হয়। আমাদের এখানে যে কি থাকতেছে, মাইনাস n থাকতেছে, ঠিক না? আলটিমেটলি আমাদের যে r প্লাস 1 তম পদটা ওটা তোমার কত হচ্ছে, NCR ইনটু x টু দি পাওয়ার 2r মাইনাস n। তোমার কাছে বলে দিছে না, ক্লু দিছে না যে পদটা কি বর্জিত, x বর্জিত। এক্স অবশ্যই x ওখানে নাই, তার মানে x এর পাওয়ার কত, 0। সব যাই থাকুক না কেন আমাদের x এর পাওয়ারটা কত, 0। তাহলে x এর পাওয়ার যদি 0 হয় তাহলে এখানে আমাদের x এর পাওয়ারটা আলটিমেটলি কত আসছে, 2r মাইনাস n আসছে। তার মানে 2r মাইনাস n ইকুয়ালস টু কত হবে, 0 হইতে হবে যদি x জিরো বর্জিত পদ হয়। 2r ইকুয়ালস টু কত হবে, n হবে। r ইকুয়ালস টু কত হবে, n/2 হবে। বুঝা গেছে? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে n/2। ক্লিয়ার? হ্যাঁ বুঝ ক্লিয়ার নেক্সট হচ্ছে 5 নাম্বারটা। দেখো 5 নাম্বারটা কি বলছে, এখানে বিস্তৃতি দিয়ে দিচ্ছে যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8। এখন বলছে যে এই বিস্তৃতিটা যেটা আছে সেখানে হচ্ছে এক্স এর সহগ কত, ঠিক আছে? এক্স এর সহগটা কত? এখন কাহিনী হচ্ছে এটা বিস্তৃতি কিন্তু অনেক বড় হবে, ঠিক না? কারণ এখানে তোমার পাওয়ার আছে কত, পাওয়ার হচ্ছে তোমার 8, ঠিক না? তার মানে এখানে পদ 8 আছে কয়টা, 9টা। ওই 9টা পদ যদি আমি বিস্তৃতি করি, তারপর এটার সাথে আবার গুণ আছে, তাহলে 1 এর সাথে 9টা পদ গুণ হবে, মাইনাস এক্স এর সাথে আমাদের 9টা পদ গুণ হবে, ঠিক না? এখন 18টা পদ পাওয়া যাবে। টোটাল কয়টা পদ পাওয়া যাবে, 18টা। 18 18টা পাওয়া যাবে। এখন তোমার বলছে যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ মানে কি, এক্স শুধু এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ারটা কত, 1। মানে এখানে অবশ্যই দেখো, এখানে অবশ্যই একটা পদ আছে যেখানে শুধু এক্স এর পাওয়ারটা কত আছে, এখানে শুধু 1, ওয়ান বুঝছো? এক্স এর পাওয়ার তো 1 2 3 4 5 6 অনেকগুলো থাকতে পারে, কারণ পদ হচ্ছে আমাদের এখানে 18টা। তো এখানে এক্স এর সহগ, এক্স সম্বলিত পদ যেটা সেটা সহগটা বের করতে হবে, সহজ কথা, বুঝতে পারছো? এক্স সম্বলিত পদে কি বের করতে হবে, সহগ সহগ বের করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের এই যে দ্বিপদী বিস্তৃতিটা আছে এটা সাধারণ পদ, মানে আমাদের তো এখন পুরোটা করা হচ্ছে আমাদের এখানে আমাদের শর্টকাট টেকনিক করাটা বেটার, ঠিক আছে? কারণ শর্টকাট যে টেকনিকটা হবে ওটা অ্যাকচুয়ালি কি হবে, দেখো প্রথমে আমরা এই ভিতরে, মানে ভিতরে বলতে কি এই যে এই পাওয়ার 8 যেটা আছে 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8, এইটার r তম পদ মানে r প্লাস 1 তম পদটা বের করি, ঠিক আছে? মানে সাধারণ পদ যেটা আছে আর কি, বের করলে কি হবে বলতো, n এর মান 8, তাহলে 8cr ইনটু ইনটু কি হবে, 1 হবে, 1 পাওয়ার হবে r, আর হচ্ছে x/2 হোল টু দি পাওয়ার কত হবে, n মাইনাস r, ঠিক না? এটার মানে এটার সাধারণ পদ হচ্ছে এটা, তাহলে যেই পদের মধ্যে পাওয়ার কত এক্স এর, 1, সেটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা পদের সাথে কি 1 গুণ হবে, আবার মাইনাস এক্স গুণ হবে, বুঝতে পারছো কি বলতেছি? 1 গুণ হ্যাঁ হওয়া আবার কত গুণ হবে, মাইনাস এক্স গুণ হবে। তাহলে দেখো তো আমরা 1 যদি গুণ হয় তাহলে এইটার সাধারণ পদ যা ছিল, মানে সাধারণ পদের ফর্মুলা যা ছিল
গুণফল করার পরে যে নতুন বিস্তৃতি পাবো সেটা সাধারণ পদ কি থাকবে, সেম থাকবে না বলতো? বুঝতে হ্যাঁ পারতেছো কি বলতেছি? ওটার হ্যাঁ ক্ষেত্রে বুঝছি। সাধারণ পদও একই থাকবে। তার মানে আমরা দুই সেট পদ এখানে পাবো। এক সেট পাবো হচ্ছে 1 এর যে গুণ হবে সবার সাথে তার জন্য, আর এক সেট পাবো হচ্ছে মাইনাস এর যে গুণ হবে তার জন্য। বুঝা গেছে? মোট মোট কয়টা হবে? 9 এ 18টা। এবার দেখো 1 যে গুণ হবে, 1 গুণনের ক্ষেত্রে সাধারণ পদ আমার কি থাকবে? ওই 8CR, 1 এর পাওয়ার যা থাকবে ওটা 1ই হবে অ্যান্সার। তাহলে আলটিমেটলি x/2 হোল টু দি পাওয়ার 8 মাইনাস r ই থাকতেছে। তাহলে এটা যদি থাকে তাহলে কি বলতে পারি যে 8CR ইন্টু উপরে x এর পাওয়ার কত হবে? 8 মাইনাস r। আমাদের নিচে কত হবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস r। এবার দেখো এই যে এই পদটা আমরা কি পাইছি? এই পদে x এর পাওয়ার মানে সাধারণ পদের ক্ষেত্রে x এর পাওয়ার আমরা কি পাইছি? 8 মাইনাস r পাইছি। তাহলে আমাদের যেহেতু বলছে x এর সহগ, তার মানে x এর পাওয়ার কত হবে? 1 হবে, ঠিক না? 1 So আমাদের 8 মাইনাস r ইকুয়ালস টু কত হচ্ছে? 1। আমাদের r ইকুয়ালস টু কত হচ্ছে? 8 মাইনাস 1, তার মানে কত? 7। ঠিক 7 আছে, r এর মানটা আমরা 7 বসাবো। আমাদের চাইছি কি সহগ না? সহগ যদি চাই তাহলে এই সহগ কোনটা বলো তো? যে x এর সাথে যা আছে তাই সহগ। আমাদের এখানে সাথে গুণ কি আছে? 8CR আর ডিভাইড বাই কত? 2 টু দি পাওয়ার 8 মাইনাস r ডিভাইড বাই কত? 2 টু 2 2 to the টু power দি 8 পাওয়ার minus 8 মাইনাস r। তাহলে আমাদের সহগটা কি দাঁড়াচ্ছে? 8CR ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 8 মাইনাস r। তাহলে r এর মানটা আমাদের কি আসলো? একটু আগে 7 আসলো না? তাহলে 8C7 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 8 মাইনাস 7। তাহলে উপরে কি থাকতেছে? 8C7 এর ক্রিয়া কত আসে বলতো? ভ্যালু কত আসে? 8C7। তাহলে উপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক না? দেখো তাহলে 8 ফ্যাক্টোরিয়াল কে আমরা 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল আকারে ভাঙাইতে পারি, জানো? ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 8 মাইনাস 1 কত? 1 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল যাবে কাটাকাটি, 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, তাহলে 8/1 মান হচ্ছে 8। আর তার উপরে 8, আর আমাদের এখানে পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 7 মানে 1। তার মানে আমাদের 4 দুগুণ 8, তাহলে সহগ কত? 4। ঠিক আছে, সহগটা কত আসলো আমাদের? 4। 4 সম্বলিত পদের সহগ আমরা 4 পাইছি। এবার দেখো আরেকটা কিন্তু আমাদের সেট আছে, ঠিক না? আরেকটা সেট কিন্তু আছে যেখানে এই যে মাইনাস এক্স দিয়ে গুণ হবে যেটা, ঠিক আছে? আমাদের যে ওই কি ছিল জানি, হ্যাঁ 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8। ওইটা যে সাধারণ পদটা কি ছিল? এরকম 8CR ইন্টু আলটিমেটলি লাস্টে কি আসলো? x টু দি পাওয়ার কি আসলো জানি? 8 মাইনাস r। নিচে কি আসলো? 2 টু দি পাওয়ার 2 to the power 8 মাইনাস 8 r। তাহলে এর সাথে আমাদের কি গুণ হবে? এই মাইনাস এক্সটা গুণ হবে, ঠিক না? গুণ হবে কি? মাইনাস এক্স। দেখো তো 8CR ইন্টু নিচে সেম থাকতেছে, আর উপরে কি হচ্ছে? মাইনাস এক্স যদি গুণ হয় তাহলে আমাদের এখানে একটা মাইনাস চলে আসবে, সহগের আগে একটা কি চলে আসবে? মাইনাস minus চলে আসবে। আর এক্স এর পাওয়ার এখানে 1, এই 1টা 8 মাইনাস আর সাথে কি হবে? যোগ হবে, ঠিক গুণ না? ওই পাওয়ার যোগ হয়, এক্স গুণ হইতেছে কিন্তু পাওয়ারটা কি হবে? যোগ। যোগ হবে। আমাদের সহগটা কি থাকতেছে? উপরে মাইনাস 8C/r ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 8 মাইনাস r ইন্টু, আর এক্স এর পাওয়ারটা কত আছে? 9 মাইনাস r। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স এর পাওয়ার তো 1 হওয়া সম্ভব, ঠিক না? এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে কি হবে? 9 মাইনাস r ইকুয়ালস টু 1 হবে। তাহলে এই ক্ষেত্রে r এর মান কত হবে? 8। এই যে সহগটা, এখানে আমাদের r এর মান 8 বসাইতে হবে, বুঝছো? সহগ পাবো মানে হ্যাঁ এক্স এক্স সম্বলিত পদ পাবো দুইটা আর কি, বুঝছো? এবার তুমি একটু খেয়াল করো ভালো করে কি হয়। তাহলে 8C, আর এর মান কত? 8। নিচে কত? 8 মাইনাস 8, বুঝতে পারছো? তো মাইনাস এনসিএন হ্যাঁ মানে কত? 1। 2 এর পাওয়ার 0 মানে 1 1। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? মাইনাস 1। বুঝা গেছে? ক্লিয়ার? এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। বড় একটু বাট সিস্টেমেটিক। তো ফার্স্ট এটার ক্ষেত্রে জানি কি আসছিল আমাদের? 4 আসছিল, ঠিক না? 4 আসছিল। হ্যাঁ তার মানে এক্স এর সহগ 4 মানে কি? একটা পদ 4x পাবো। আর একটু আগে আমরা এক্স এর সহগ আবার আরেকটা -1 পাইছি না? এর মানে কি -1 ইন্টু হ্যাঁ এক্স আছে। অনেক পদ তো আছে, মানে 18টা পদের মধ্যে দুইটা পদ কি এরকম আছে এক্স এর সহগ মানে এক্স সম্বলিত পদ আছে। এই দুইটা পদের যোগ, মানে এই দুইটা পদ যোগ করলে কি হবে বলতো? 4x মাইনাস এক্স ইকুয়ালস টু কত হয়? 3x না? 4x মাইনাস এক্স ইকুয়ালস হুম টু কি? 3x। তার মানে যেই দুটো সহগ আমরা পাইছি সেই দুটো সহগ আমরা যোগ করলে আমরা আলটিমেটলি এক্সাক্ট সহগটা পাবো।
বুঝা গেছে? আলটিমেটলি কি এক্সাক্ট সহগটা পাবো। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করছি, এবার আমি যদি বের করে না দেখাতাম তোমার, তাহলে কিন্তু এটা আমরা ডাইরেক্ট লাস্টে যেটা পাইলাম 4 আর একটা কি পাইছি -1, এই দুটো সহগের যোগ করলেই আমরা কি পেয়ে যাব, আলটিমেটলি এক্সাক্ট সহগটা পেয়ে যাব। বাট আমি ইচ্ছা করে তোমাকে এটা বের করে দেখাইলাম যে কেন আসলে সহগগুলা যোগ করলে আমাদের হচ্ছে, এটা তোমাকে দেখাইলাম আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এমসিকিউ তে দিছে, বাট এটা কিন্তু আসলে এমসিকিউ টাইপের কোশ্চেন না, এটা হচ্ছে সিকিউ তে আসবে আর কি। বুঝছো? এবং দেখবে এরকম মানে এরকম বেসিকের কোশ্চেন কিন্তু বা এরকম টাইপের হুবহু কোশ্চেন তোমার দেখো ওই যে অনুশীলনীর অঙ্কগুলা। আচ্ছা এটা কি এমসিকিউ নাকি ডাইরেক্ট কোশ্চেন? এমসিকিউই। এমসিকিউ। এমসিকিউ অপশন গুলো আমাদের অ্যানসারটা কত? 3, মানে এই অ্যানসার। যে হ্যাঁ 3, ঠিক আছে? মানে এটা কিন্তু এমসিকিউ টাইপের না, এটা হচ্ছে আসলে বড় অঙ্কই, মানে এটা তোমার সৃজনশীলে আসবে। ঠিক আছে? বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তো দেখো তোমার হচ্ছে অনুশীলনী জানি কোন কোন অঙ্কটা সমস্যা ছিল, 14 নাম্বার নাকি? 14। ঠিক, এখন তুমি এটা ইজিলি পারবা, কারণ আমরা একটু আগে এমসিকিউ তে যে ম্যাথ করছি, এটা আর কি বিষয়, ঠিক না? এই দেখো আমাদের এখানে দ্বিতীয়টা কি বলছে, 1 + x/4 এই বিসিটার ক্ষেত্রে এন এর মান দেওয়া নেই আর কি। তো বলছে এই বিসিটির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ। তার মানে আমাদের হচ্ছে থার্ড যে পদটা সেটা বের করা লাগবে। তার মানে ওটার জন্য আর এর মান কত হবে? 2। আমরা কি বলবো যে তৃতীয় পদটা সরাসরি আমরা ওখানে উল্লেখ করে দিব যে তৃতীয় পদ কত হবে বলতো? এন এর মান যায় না, এন এন যা থাকার থাকবে, এন সি কত হবে? 2, ঠিক না? 2। ইন্টু 1 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে x/4 নাকি? বুঝছো তো কিভাবে করছি? সাধারণ পদের সূত্রের মাধ্যমে। এবার দেখো আমাদের আরেকটা পদ কত লাগবে, চতুর্থ পদ। আমাদের 2 দিস হচ্ছে তৃতীয় পদ আর এই পদের সম্পর্কে। So, আমাদের ফোর্থ পদটা কি হবে? আর এর মান কত হবে? 3। তার মানে 1 টু দি পাওয়ার 3 ইন্টু x/4 বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের যে তৃতীয় পদটা, এটা অ্যাকচুয়ালি কি ছিল? আমাদের উচিত ছিল যে আগে তৃতীয় পদটাকে একটু সিম্পলিফাই করা, তারপরে আমাদের যে চতুর্থ পদ সেটা বের করা। আগে সিম্পলিফাই করি, তাহলে NC2 1 টাকা যেটা না টাকা এক কথা, উপরে কি থাকতেছে, x⁻n−2 ডিভাইড বাই কত থাকতেছে, 4⁻n−2। তাহলে অ্যাকচুয়ালি এই পদের যে সহগটা কত বলতো, NC2 ডিভাইড বাই 4⁻n−2 ইন্টু x⁻n−2। তারপর সহগ কোনটা বলতো? সহগ হচ্ছে এই যে x এর সাথে যেটা গুণাকার আছে, ঠিক না? তাহলে এটা আমাদের কি তৃতীয় পদের সহগ। এবার আসো চতুর্থ যে পদটা, ওই ক্ষেত্রে কি ছিল, NC3 ইন্টু x⁻n−3 ডিভাইড বাই কত হবে, 4⁻n−3। তার মানে সহগটা কত হবে, NC3 ডিভাইড বাই 4⁻n−3। এটা হচ্ছে আমাদের সহগ নাকি? এটা তো ক্লিয়ার নাকি? এখন দেখো তো আমাদের এই দুইটা সহগ সম্পর্কে কি বলছে কোশ্চেনে, যে তৃতীয় পদের সহগটা চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে চতুর্থ পদের যে সহগ তার সাথে 2 গুণ করলে আমরা কি পাবো? তৃতীয় তৃতীয় পদের তৃতীয় সহগ। পদ। তাহলে আমরা কি বলবো যে প্রশ্ন মতে চতুর্থ পদের সহগের দ্বিগুণ কে হবে? তৃতীয় পদ। আর আমাদের তৃতীয় পদটা ছিল NC2 ইন্টু ডিভাইড বাই 4⁻n−2। এটা হচ্ছে চতুর্থ যে পদ তার সহগের দ্বিগুণ, তার মানে NC3 ইন্টু 4⁻n−3। বুঝছো? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ আচ্ছা, এবার ক্লিয়ার। আমরা একটা কাজ করব, এখান থেকে আমাদের মেনলি কাজ করতে হবে। তো দেখো উপরে হচ্ছে NC2 থাকলো, এই NC3টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি ভাগ হয়ে যাবে, আর এখানে 2 গুণ আছে, আর এই 4⁻n−2 এখন ডান পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে, উপরে চলে যাবে, নিচে ছিল এটা উপরে যাবে। আর আমাদের এখানে কি ছিল, নিচে n-3 ছিল পরের পর। বুঝছো এতটুকু? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা n এর মান যেহেতু জানি না,
আমাদের কি করা উচিত বলতো, একদম বেসিক যে সূত্রটা আছে এনসিআর এর সূত্র, সেটাতে এটাকে ভাঙায় নিতে হবে। তাহলে এনসিআর ইকুয়ালস টু কি, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, দেখছো আমি আমি কিন্তু তোমাকে আগেই বলছিলাম যে ক্যালকুলেটর দিয়ে এগুলো মান বের করা যায় যখন এন এর মান আর এর মান জানা থাকে। যদি এন এর মান আর এর মান বের করতে হয় তখন তুমি ক্যালকুলেটর দিতে বের করতে পারবে না। এটা পারবা? শুধু ম্যানুয়ালি এটাকে না। ভাঙিয়ে তারপর বের করতে হবে। সো নিচেরটাকে ভাঙাও, এন এন সি থ্রি, তাহলে কি হবে, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই থ্রি ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল। তাহলে ডান পাশে কি হবে, ডান পাশে হচ্ছে টু ইনটু, দেখো বেস কিন্তু সেম, উপরে ফোর নিচেও ফোর, তাহলে আমরা কি করবো, পাওয়ার গুলো বিয়োগ করে দিই সরাসরি। এন মাইনাস টু থেকে এন মাইনাস থ্রি বিয়োগ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে এন, আর থ্রি হয়ে যাবে কি প্লাস। বুঝছো? ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে দেখো এই যে এন আর এন কাটাকাটি যায় এখানে, আর উপরে দেখো যে এন ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল কি হয়, কাটাকাটি। কাটাকাটি যায়। এরপরে দেখো তাহলে আমাদের উপরে কি ছিল, উপরে তাহলে শুধু ওয়ান থাকতেছে, ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আর এটা উপরে এসে কি উল্টা যাবে না বলতো, তাহলে উল্টা গেলে কি হবে, হুম। থ্রি ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল উপরে যাবে, আর ওয়ান যাবে নিচে, তাহলে ওয়ান যাওয়া যে কথা, না যাওয়া এক কথাই। আর ডান পাশে কি থাকতেছে আমাদের বলতো, ডান পাশে টু ইনটু ফোর টু দি পাওয়ার, দেখো তো থ্রি মাইনাস টু কত হয়, ওয়ান, তাহলে টু ইনটু কত, ফোর টু দি পাওয়ার ওয়ান। বুঝা গেছে? হুম। এবার দেখো তাহলে আমাদের বাম পাশে উপরে কি আছে, থ্রি ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি আছে, টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। ডান পাশে হচ্ছে তোমার চার দুগুণে কত হয়, আট। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, ফার্দার আমরা কি করবো, যে খেয়াল আছে যে আমরা চাইলেই যে কোনো সংখ্যা ফ্যাক্টোরিয়ালকে তার পরবর্তী যে সংখ্যাটা আছে এক কম, তার যে পরবর্তী ছোট স্বাভাবিক সংখ্যাটা তার ফ্যাক্টরিয়াল আকারে ভাঙাইতে পারি, ঠিক না? যেমন যেমন আমরা এই যে একটু আগে কিন্তু একটা আমরা কি করছি, এইট ফ্যাক্টরিয়ালকে এইট ইন্টু সেভেন ফ্যাক্টরিয়াল আকারে ভাঙাই নিয়েছিলাম, অথবা চাইলে আমরা এটাকে এইট ইন্টু সেভেন টু সিক্স ফ্যাক্টরিয়াল, মানে যেখানে থামবো তার ফ্যাক্টরিয়াল আকারে কিন্তু আমি লিখতে পারি। এটা কিন্তু গত ক্লাসে বুঝেছিলাম কিভাবে হয়, ঠিক আছে? মনে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে এই ফ্যাক্টরিয়াল গুলা রাখলে তো আমরা এর মান বের করতে পারবো না কখনোই। তো আমাদের কি করা উচিত, ভাঙানো উচিত। সবসময় মনে রাখবো বড় যে সংখ্যাটা সেটাকে ভাঙাবা, ঠিক না? কারণ বড় সংখ্যাকে ভাঙায় ওটার গুণফল ছোট সংখ্যা ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করা যায়। যেমন দেখো উপরে কি আছে, থ্রি ফ্যাক্টরিয়াল, তাহলে আমি এটাকে কিভাবে ভাঙাইতে পারি, থ্রি ইন্টু টু ফ্যাক্টরিয়াল আকারে ভাঙাইতে পারি। আপনি দেখো তুমি কোথায় গিয়ে শেষ করবা, ওই নিচে বা উপরে যেটা আছে সেটা কাটাকাটি করার জন্য তো তুমি এটা করতেছো। তো তোমার যেহেতু নিচে কি আছে, টু ফ্যাক্টরিয়াল, তাহলে তুমি নিচে টু ফ্যাক্টরিয়াল থাকার কারণে উপরেও তুমি হচ্ছে থ্রি ইন্টু টু ফ্যাক্টরিয়াল তুমি গিয়ে থামবা, যাতে তোমার কি হয়, এটা কাটাকাটি যায়। বুঝছো? এখন আমরা বলো, এন মাইনাস থ্রি বড় নাকি এন মাইনাস টু বড়, কোনটা বড়? টু। হ্যাঁ, এন মাইনাস টু বড়। তাহলে আমরা উপরটা ভাঙাবো না, কারণ উপরটা ছোট, এটা ভাঙায় আমাদের লাভ নেই, কারণ আমরা নিচেরটার মতো পাবো না। কিন্তু নিচেরটা হচ্ছে এন মাইনাস টু, তাহলে এন মাইনাস টু এর পরের যে স্বাভাবিক সংখ্যাটা সেটা কি আরো এক কম, তার মানে কি এন মাইনাস থ্রি। তাহলে আমরা এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কে এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি না? হ্যাঁ। বুঝছো? এই যে এবার দেখো উপরের এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল আর নিচেরটা কি হয়, কাটাকাটি যায়। আর আমাদের রাইট সাইডে কি ছিল, এইট ছিল। তো দেখো এখানে থ্রি বাকি আছে, তাহলে থ্রি নিচে কি শুধু এন মাইনাস টু থাকে, ডান পাশে কি আছে, এইট। আর গুণ করো, তাহলে এই যে থ্রি এর নিচে মানে থ্রি ইন্টু ওয়ান, আর এখানে এইট ইন্টু এন মাইনাস টু ইকুয়ালস টু থ্রি। তাহলে এইট এন, আট দুগুণ ষোলো, ষোলোটা এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, প্লাস। প্লাস। আঠাশ, ষোলো তিনে কত হয়, উনিশ। তাহলে এন এর মানটা কত আসতেছে, নাইনটিন বাই এইট। সিক্স। এইট। আচ্ছা, এখানে কত ভুল হয়েছে, ভুল অর্থ কথা না, টু দি পাওয়ার ওয়ান, এখানে হচ্ছে দ্বিগুণ বলছে না, চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে হচ্ছে চার দুগুণ আট, আর এখানে হচ্ছে তোমার তিন, তিন থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে হচ্ছে এন মাইনাস টু। তাহলে এইট, অ্যান্সারে তো এইট আসে। হিসাব করে দেওয়া, এইট। এইট দেওয়া। আমার হচ্ছে হিসাবে মাঝখানে কোথাও ভুল যেতে পারে, বুঝছো?
মনে হয় আমাদের এখানে কত আসছে 19/8 এরকম তো আসবে না, অবশ্যই একটা পূর্ণ সংখ্যায় আসবে, 8 আসার কথা। আচ্ছা আমি দেখি একবার চেক করে দেখি। এত দেরি হচ্ছে লোড হইতে, আগের অঙ্কটা ছিল না। এই যে এখান থেকে আমাদের হচ্ছে 1 + x⁴ হোল টু দি পাওয়ার n, ঠিক না? তাহলে তৃতীয় পদ বলছে, তার মানে r এর মান 2 হবে, তাহলে nc2 1 টু দি পাওয়ার 2 আর হচ্ছে এখানে n-2, n-2 হলে x⁴ আর হচ্ছে নিচে 4 টু দি পাওয়ার n-2, nc2 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার n-2, ঠিক আছে। আর আমাদের চতুর্থ পদ কি হচ্ছে nc3 x টু দি পাওয়ার n-3 আর হচ্ছে 4 টু দি পাওয়ার n-3, তাহলে nc3 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার n-3। এটা হচ্ছে আমরা কি করব, চতুর্থ পদের সহগের দ্বিগুণ, কারণ চতুর্থ পদের সাথে আমরা 2 গুণ দিব, তাহলে nc3 2 গুণ দিচ্ছি, তৃতীয় পদের সমান ধরে নিচ্ছি আমরা, তাহলে এখান থেকে nc3 এর পাশে নিয়ে আসলাম, এটা পাশে নিয়ে আসলাম, গুণ হলো, ভুল নাই এখানে। তাহলে এটাকে ভাঙাইলে 2 ফ্যাক্টোরিয়াল ডান পাশে হচ্ছে 2 ইনটু এই পাওয়ার নিয়ে আসলে n কাটাকাটি যায়, আর হচ্ছে 4 এর পাওয়ার থেকে 1, 4 2 8, আর ওখানে হচ্ছে তোমার এই 3 ফ্যাক্টোরিয়াল গুলো উপরে যায়, বলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 2 ফ্যাক্টোরিয়াল, এতটুকু ঠিক আছে। তাহলে ভুল দেখতেছি, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলাম, শুধু 3 থাকলো, আর এখানে হচ্ছে নিচে n - 2 থাকলো, n-2 থাকলো, 3/n-2 বাম পাশে কত থাকতেছে 8, তাহলে 8n - 16 = 3। আচ্ছা আমি তো কোনো ভুল পেলাম না, আচ্ছা দেখো, আসলে আমাদের ভুলটা এমন ভুল হয়েছে যেটা আসলে আমরা খেয়ালই করি নাই, মানে খেয়াল করতেছি আমরা সেকেন্ড বারেও, মানে r+1 তম পদের সূত্রটা, সাধারণ পদের সূত্রটা কি ছিল বলতো? সূত্রটা ছিল হচ্ছে NCR ইন্টু, এই যে প্রথম পদের পাওয়ারটা হচ্ছে n-r হয়, আর দ্বিতীয় পদের পাওয়ারটা হচ্ছে সরাসরি r হয়। আমি ভুলে হচ্ছে প্রথমবার কি করছি, 1 টু দি পাওয়ার r দিছি, আর হচ্ছে x/4 হোল টু দি পাওয়ার -r, মানে আমি ভুলে হচ্ছে এটাকে উল্টাই দিছি। সো সরি ভাই, এটা আমি কি করলাম, মানে নিজেও বুঝলাম না যে এই ভুলটা করলাম। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো, ওখানে যে nc2 হবে, আর x টু দি পাওয়ার উপরে r, নিচে হচ্ছে তোমার r টু দি পাওয়ার 2, মানে x এর উপরে কত হবে পাওয়ারটা 2 হবে, ঠিক না? r এর মধ্যে 2, তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে nc2 ডিভাইড বাই 4 4 16 16 আর ইনটু হচ্ছে x², এটা হচ্ছে আমাদের কি তৃতীয় পদ। আমাদের যে চতুর্থ পদ সেটা কি হবে, আগের মতো nc3 ইনটু ওই যে এখানে হবে x³ আর এখানে হবে কত 4³ ঠিক না, 4³ হবে, তার মানে এই সহগটা হচ্ছে আমাদের চৌথ পদের সহগ, আর এর সাথে আমরা কি করব 2 গুণ করব,
2 ইন্টু NC3 ডিভাইড বাই 4 কিউব ইকুয়ালস টু কি হবে আমাদের তৃতীয় পদের সহগ, তার মানে NC2 ডিভাইড বাই 16, মানে সব সিস্টেম কিন্তু বাকি সব একই থাকবে, তাহলে আমাদের মানটা আলটিমেটলি কি আসবে, 8 আসবে। বুঝতে পারছো? আমাদের এই যে 4 এর যে পাওয়ারটা ওটা নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে, আমরা ভুল হচ্ছে এই পাওয়ারটা নিয়ে দিছিলাম এই জায়গায়, আর এই পাওয়ারটা নিয়ে দিছিলাম হচ্ছে এই জায়গায়। বুঝতে পারছো তো? ক্লিয়ার? বুঝছি। আর তার মানে এর মান যদি হয় 8, তাহলে আমাদের এই ক্ষেত্রে পদ কয়টা হবে, n+1, মানে 9। 9টা পদ হবে, ঠিক না? এই দেখো আমাদের এটাই বলছে যে কত পদ সংখ্যা বের করো, এটা হবে কত বলতো, 9। ঠিক আছে, আর কি বলছে দেখো, মধ্যপদ বের করো। যেহেতু আমাদের পাওয়ারটা 8 আর পদ সংখ্যা বিজোড়, তার মানে আমাদের কি হবে, n+1/2, তার মানে পঞ্চম পদটা হচ্ছে কি মধ্যপদ, তার মানে আর এর মান কত, 4, বসাই দিলে হচ্ছে পঞ্চম পদটা পেয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছি। আর তোমার আরেকটা লাস্ট সমস্যা ছিল মনে হয়, কত নাম্বার জানি, 17 কত 3 নাকি? হ্যাঁ, এটা 17 পারবা, 3। বুঝছো? এটা আমার হচ্ছে ফুল অ্যাকচুয়ালি করে দিতে হবে না, কারণ দেখো এই যে বলছে এর মান 2 আর বি এর মান 1 হলে যে এখানে আমাদের কি হবে, a প্লাস bx হোল টু দি পাওয়ার n। এর মান যদি 2 হয় তাহলে 2 প্লাস বি এর মান 1 হলে কি হবে, 1 ইনটু x, শুধু x, তাহলে 2 প্লাস x হোল টু দি পাওয়ার n। এটার মধ্যে কি বলছে, পঞ্চম পদ আর ষষ্ঠ পদ, তাহলে তুমি আগের মতোই আর এর মান পঞ্চম পদের জন্য কত ধরবা, 4, ষষ্ঠ পদের জন্য কত ধরবা, 5, বসায় তুমি পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সহগ পাওয়া যাবা। বলছে এরা সমান, ওদেরকে সমান ধরে নিবা, সমান ধরে ভাঙাবা, ভাঙায় দেন তুমি n এর মানটা বের করবা। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি, পারবো। আচ্ছা, ট্রাই করো, ঠিক আছে? আর 18 আর 19 নম্বরটা হচ্ছে পরীক্ষায় আসবে না, মানে একটু কঠিন বড় অঙ্ক, বাট তাও আমি নেক্সট ক্লাসে করাই দিব, ঠিক আছে? আর তোমার সাথে ঠিক যে আছে। 17 3 নম্বর না পারলে ওটাও করাই দিব, ঠিক আছে? খেয়াল রাখি যে এইগুলো করানো বাকি আছে। আচ্ছা।